রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন আমার নিজের খুব প্রিয় লেখক, একজন গুরুত্বপূর্ণ লেখক সৈয়দ ফায়েজ আহমেদ। ফায়েজ ভাই, এবার মেলায় আপনার যেই বই দুটা তার কথা আগে কোন? আচ্ছা, এবার আমার মেলায় বেশ কয়েকটা বই বের করার কথা ছিল, কিন্তু আমার স্বভাব সুলভ অলসতায় তো দুটো বই বের হওয়ার আশা করতেছি। একটা সম্ভবত আজকালের মধ্যে আসবে, সেটা হচ্ছে এদুয়ার্দো গ্যালিয়ানোর চিলড্রেন অফ দ্য ডেইজ, এই বইটির অনুবাদ, যেটার নাম আমরা একটি সময়ের সন্তানেরা। আরেকটি আসার কথা হচ্ছে, ওইটা বেসিক্যালি রিপ্রিন্ট, সেটা হচ্ছে গত বছর প্রথমা থেকে এসেছিল গ্যালিয়ানোর আরেকটা বই, সেটা হচ্ছে আপনার নিয়ে ওনার যে ফুটবল নিয়ে, ফুটবল শ্যাডো, সেটি আমি আবার আমরা এবার নতুন করে নতুন প্রচ্ছদ নিয়ে কিছু অভিযোগ ছিল, আমরা আরো কিছু পরিমার্জন করে এবার বাজারে আনছি। এটা হয়তো আরো কিছুদিন দেরি হবে, তাতে কোনো সমস্যা নাই। এই দুইটা বই মানে আপনি যে অনুবাদ করেছেন, অনুবাদ করবেন যে সিদ্ধান্ত নিলেন কিভাবে? মূলত আমার নিজের লেখালেখিতে গ্যালিয়ানো হচ্ছে বিরাট প্রভাব বিস্তার করেছেন। কারণ যারা আমাকে চেনেন তারা জানেন আমি মূলত একটা লম্বা সময় ধরে ক্রীড়া লেখালেখি করেছি, ক্রীড়া বিষয় করছিও। হ্যাঁ, তবে আমি খেলাধুলাকে শুধু মানে খেলার মাঠে থেকে দেখি না, আমি একে রাজনীতি, ইতিহাস, সংস্কৃতির একটি সংশ্লেষ হিসাবেই দেখি, এবং গ্যালিয়ানো ঠিক তাই দেখতেন। আমি যখন গ্যালিয়ানোকে আবিষ্কার করি তখন হচ্ছে আমি খুব বিস্মিত হয়ে যাই যে এইভাবে করে দেখছেন। এবং গ্যালিয়ানো আসলে আমার কাছে হচ্ছে একজন একলব্যর যেরকম ছিল, যে হচ্ছে গিয়া মানে মেন্টর। হ্যাঁ, সেই জায়গা থেকে, শ্রদ্ধার জায়গা থেকে, বিস্ময়ের জায়গা থেকে। এবং আমি গ্যালিয়ানো পড়তে গিয়ে আমি জার্নিটা যে গিয়েছি, আমার একমাত্র আকাঙ্ক্ষা ছিল যে অন্যদেরকে এই জার্নিটার অংশ করা। হ্যাঁ, মজাটা কেমন আসলে? মজাটা হচ্ছে গ্যালিয়ানো হচ্ছে মূলত এমন একজন লেখক যিনি আসলে প্রচলিত ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করেন। তিনি মনে করেন যে প্রচলিত ইতিহাসে আসলে কেবল যারা ক্ষমতাসীন বা যারা বিজয়ী কেবল তাদের কথাই বলা হয়েছে। তিনি আসলে এর বাইরে গিয়ে ইতিহাসকে খোঁজেন, যে ইতিহাস আসলে শুধুমাত্র টাকার ইতিহাসটা, শুধুমাত্র রাজার ইতিহাসটা, সেই ইতিহাস সমতার ইতিহাস, সেই ইতিহাসে নারী, আদিবাসী, গাছপালা, ইভেন হচ্ছে শুধুমাত্র মানুষে নয়, মানুষের সাথে প্রকৃতি, মানুষের সাথে অন্য প্রাণী, ইভেন কি এমনকি আপনার জড় পদার্থেরও যে সম্পর্ক, একদম সেগুলো নিয়ে তিনি ইতিহাস খুঁজে বেড়ান প্রচণ্ড শ্লেষের সাথে। মানে আমাকে যারা চেনেন তারা হয়তো জানেন যে গ্যালিয়ানো আমি কি দ্বারা প্রভাবিত। গ্যালিয়ানো কেবলমাত্র এই কথাগুলো যে খুব সিরিয়াস টোনে বলেন, তারা খুব শ্লেষের সাথে বলেন, মজা করে বলেন, তাদেরকে কটাক্ষ করেন, আবার কখনো কখনো খুব আবেগী হয়ে যান। সো এই গ্যালিয়ানোর জার্নিটা আমার কাছে একটা ইমোশনাল ইসের মতো, একটা ইমোশনাল মানে যেই করেন ডাউনস্ট্রিমের মতো। হ্যাঁ, আপ এন্ড ডাউন। আপনার এই যে মানে গ্যালিয়ানো বলি, ক্রীড়া সাংবাদিকতা বিষয়ক লেখালেখি বলি, অনুবাদ বলি, নানা রকমের সম্পাদন আপনি সারা বছর ধরে করেন, কিন্তু এই সবই আপনি শুরু করেছিলেন প্রথমত মুগ্ধ পাঠক হিসেবে। এবং আপনার এই জার্নিটা শুরু হয়েছিল কিভাবে? আপনার ছেলেবেলার কথা জানতে চাই, কিভাবে আপনার লেখালেখির প্রতি চর্চাটা আপনার শুরু হলো কিভাবে? আচ্ছা, লেখালেখির চর্চা শুরু হয়েছে আসলে অনেক পরে। আমি আসলে সারা জীবনই একজন মানে একদম গোগ্রাসী পাঠক যাকে বলে, এবং সর্বভোগ পাঠক। খুব ছোট করে বললে যেটা হয়, আমার বাবা আমার দুইজনই হচ্ছে প্রতিযোগিতা করে আমাকে বই কিনে দিত। হচ্ছে পরীক্ষা শেষ হলে আব্বু নিয়ে যেত হচ্ছে বাংলা বাজারে, আর আম্মা দুইজনই পুরান ঢাকা ছিলেন। আব্বু বাংলা বাজারের বই মানে দোকানে গিয়ে ছেড়ে দিত আমাকে, তোমার যে কটা বই নিতে ইচ্ছা করে, পড়তে ইচ্ছা করে তুমি সারাদিন পড়ো, এটা হচ্ছে পরীক্ষা শেষের পুরস্কার। আর আম্মা নিয়ে যেত, আম্মা স্কুল টিচার, আব্বু ছিল ব্যাংকার, আব্বুর মতো এত ক্যাপাসিটি নাই, কিন্তু আম্মা নিয়ে যেত দেখা গেলো ফুটপাতে, মানে হচ্ছে ওই ফুটপাতে যত বই পাওয়া যায় বাংলা বাজারের আশেপাশে বা এইসব জায়গায়, সেখান থেকে কিনতাম। ফলে এটা একটা রীতিমতো প্রতিযোগিতা করে পরবর্তীতে আমি দেখলাম যে পড়াশোনার যে মজাটা বা যে জগৎটা, যে মোহটা, সেটা থেকে বের হওয়া খুব কঠিন, বের হওয়ার দরকারও নাই। আর লেখালেখি কিছুটা পেশাগত কারণে, কিছুটা আমার রাজনৈতিক মতবাদের কারণে, এবং আমার ধারণা আপনার যে রাজকীয় আলস্য যাপন সেই কারণে। হ্যাঁ, তা তো বটেই। কারণ হচ্ছে ওই ৯টা ৫টা চাকরি, ওই ঠিক টাইম মতো ঘুম থেকে ওঠা, একটা অফিসে যাওয়া। ফাইজ ভাই, আপনি কোনো লেখার আইডিয়া জেনারেট করেন কিভাবে? আপনার কাছে কখন মনে হয় যে ওকে এই জিনিস নিয়ে আমি এইভাবে লিখব?
এটা কি লিখতে বসে হয় না আসলে আগে থেকে প্ল্যান করে বসেন আপনি? দুইটাই হয়, তবে যেটা হয় বেসিক্যালি আমার এটা হচ্ছে ব্লেসিং ইন ডিসগাইজ। আপনি যে অলসতার কথা বললেন না, আমাদের তো অলস মানুষদের তাড়াহুড়া নাই। সো ফলে যেটা হয়, আমি ছোটোকাল থেকে খেয়াল করছি যে হচ্ছে যেই জিনিসটা আমি চট করে হচ্ছে একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারি, অনেকেই সেটা তাড়াহুড়ায় দেখতে পারেন, ওনারা ব্যস্ত মানুষ, ওনারা টেকেন ফর গ্রান্টেড ধরে নেয়। তো আমি টেকেন ফর গ্রান্টেডগুলোরে প্রশ্ন করার চেষ্টা করি যে আচ্ছা এটা টেকেন ফর গ্রান্টেড হইলো কেন? কেন 2 আর 2 4ই হবে? কেন হচ্ছে এটাকে গোলাপ ফুলই বলা হবে? এটাকে আগে কি বলা হইতো? এই ধরনের ধরেন হাজারটা প্রশ্ন, মানে যেগুলো হয়তো অনেক সময় সাউন্ডস ভেরি সিলি, বাট হচ্ছে এইটা আমাকে হচ্ছে পিকাসো যেমন একটা কথা বলতেন যে হচ্ছে একটা 85 বছর বয়সে আমি তখনই সফল হব যখন 5 বছরের বাচ্চার মতো বিনা দ্বিধায় আঁক করতে পারবো। সো আমিও অনেকটা 5 বছরের বাচ্চার মতো উৎসুক, আমার সম্ভবত এই অলসতার কারণেই অনেকটা জন্ম হয়েছে এবং এই কারণে আমি প্রশ্ন করতে। এবং আপনার লেখার যেই প্রাঞ্জলতা, আপনি যেই সুন্দর করে মানে লেখেন, স্ট্রাইকিং ভাবে লেখেন, সেটা একটা মানে আমার নিজের খুব পছন্দ, আমার খুবই আগ্রহের বিষয়। আমি একটু জানতে চাই যে সাম্প্রতিক সময়ে আমরা একটা ব্যাপক অভ্যুত্থান দেখলাম আমাদের দেশের, অনেক বড় স্বপ্ন নিয়ে, সংস্কারের স্বপ্ন নিয়ে একটা নতুন সরকার হয়েছে। আপনি এই লড়াই সংগ্রামের মধ্যে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছেন, মানে এই লড়াইয়ের যে অভিজ্ঞতা, প্রত্যক্ষ অভিজ্ঞতা, মানে একটা ম্যাস আপরাইজিং এর সাথে থাকার যে অভিজ্ঞতা, সেইটা আসলে আপনার লেখালেখিকে কিভাবে প্রভাবিত করছে বা করে? ভীষণভাবেই করে। আমি আপনাকে যেটা বললাম, আমি আসলে অত আইডিয়া বাজ না, আমি মূলত হচ্ছে বা আমার অনেক বন্ধু যারা হচ্ছেন অনেক কিছু কল্পনা করতাম না, তো কল্পনা আমার মাথায় আসে না। আমি মূলত মানুষকে দেখি, আমি মানুষকে, সমাজকে দেখি, আমি বিভিন্ন ফ্যাক্ট জানি। ফলে গণ অভ্যুত্থানের মতো যে বহুমুখী একটা বিভিন্ন রকম সংশ্লেষের জিনিস যখন হয়, তখন তা থেকে যে কত জিনিস উৎসরিত হয়, কত জিনিস দেখার আছে। আমি আগেই যেটা বললাম যে আমি আসলে দেখতে ভালোবাসি, আমি টেকেন ফর গ্রান্টেডের মধ্যে থেকে হচ্ছে সেই প্রশ্নের উত্তরটা খুঁজতে চাই। সো সেই জায়গা থেকে অতি অবশ্যই যে আমাকে এই গণ অভ্যুত্থান, মানুষের আন্দোলন, মানুষের চাওয়া পাওয়া, মানুষের রাগ, আবার মানুষের বিভিন্ন ধরনের, যে সংক্ষেপে বলা খুব কঠিন, কিন্তু অতি অবশ্যই হচ্ছে অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটা ভীষণ একটা, যে কোনো চিন্তাশীল মানুষের জন্য, যে মানুষ ভাবতে পারে, যে মানুষ দেখতে পারে, তার জন্য এটা একটা বড় সড়ো আকর। আর হচ্ছে একদম ধরেন আমার প্রিয় লেখক মার্কেস যেটা বলতেছেন যে আমি 4 তারিখে রাতেও একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, যদি এই আন্দোলন সফল হয়, যদি আমি মারা যাই এই আন্দোলন করতে গিয়ে রাস্তায়, তাতে গেলামই, আর যদি মারা নাও যাই তো আমার যে বুয়েন্ডি আইন দিয়ার মতো যে 100 বছরের যে লড়াই, তার যে 100 বছরের যে হচ্ছে মেমোরি, সেই লড়াইটা তো চলবে। অ্যান্ড দ্যাটস আই রিয়েলি এনজয়। তাই মানে ফাইজ ভাই, আপনার লেখালেখির মধ্যে সবসময় খেলা, সিনেমা, সাহিত্য, এই কবিতা, আমি বলবো শিল্পকলার প্রায় সব মাধ্যম এসে যেন একটা মানে ককটেল তৈরি হয়। এই যে ব্যাপারটা, এটা কি আপনি সচেতনভাবে করেন? সম্ভবত না, তবে যেটা হয় যে এটা আসলে আমার মনোজগৎ বা আমার চিন্তাকে আসলে ওইভাবে প্রতিফলিত করে আর কি। সম্ভবত ওইগুলোর মাধ্যমে আমি সবচেয়ে বেশি নিজেকে এক্সপ্রেস করতে পারি। মানে আমাদের দেশের সাহিত্যের যে রাজনীতি, দলাদলি, গোষ্ঠীবদ্ধতা, যারা আদতে বড় লেখক তাদেরকে বড় লেখক করে তোলা, যারা আদতে বড় লেখক তাদেরকে ইগনোর করা, হ্যাঁ, এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখেন? ইবসেনের ওই কথাটা আছে না, আমি সম্ভবত কিছুটা এই ব্যাপারে আমি ভীষণ মানে কি বলে উদ্ধত বটে, এখন কে কিভাবে নেই জানে, কিন্তু আমি যেহেতু আমি উদ্ধতভাবে বলি। ইবসেন যেটা বলছিলেন, হি ইজ দ্য স্ট্রংগেস্ট, মানে যে সবচেয়ে একা থাকে সেই সবচেয়ে স্ট্রংগেস্ট, সেই জায়গায় সেই ইবসেনের সেই চরিত্রের মতো, মানে এর বেশি আসলে আর কিছু বললে হয়তো অনেকে মন খারাপ করবে। ইটস ওকে। ফাইজ ভাই, আপনি আসলে আপনার লেখালেখি নিয়ে আপনার পাঠকদেরকে কোনো বার্তা দিতে চান? যদি আপনি নিজ থেকে তাদেরকে কিছু বলতে চান? প্রচুর খারাপ বই পড়বেন, ভালো বই না, শুধু খারাপ বই। হ্যাঁ, প্রচুর খারাপ বই না পড়ে ভালো বই বিচার করা যায় না। একদম। ফাইজ ভাই, আমরা এই আলাপটা শেষ করি একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন দিয়ে। সেটা হলো যে আপনাকে একটা টাইম মেশিনে আমি তুলে দিব, যে আপনি ভাববেন যে আপনার কাছে টাইম মেশিন আছে, আপনি পৃথিবীর যে কোনো সময় যেতে পারবেন, অতীতের যে কোনো সময় যেতে পারবেন, আপনার প্রিয় একজন লেখকের সাথে বসে আড্ডা দিতে পারবেন। সেই লেখকটা কে হবেন এবং আপনি কি বিষয়ে তার সাথে আড্ডা দিবেন? আমি ধরেন কার্ল মার্কসের সাথে দেখা করতে চাই, মানে যদিও তার সাথে প্রচুর গালিগালাজ খাইতে হবে, প্রচুর হচ্ছে মুখ খারাপ করবে সে আমার সাথে, আসলে আমি গালিয়ানো তো মুখ খারাপ করবে না, গ্যালিয়ানো অতটা মুখ খারাপ করে, তার আবার উইট খুব দারুণ, মার্কসেরও উইট খুব ভালো। তো মার্কসের সাথে আসলে ওই জায়গাটায় গিয়ে তার সাথে আমার মানে আড্ডা দেওয়াটাও খুব রিস্কি, কিন্তু সেই রিস্কটা পার হয়ে আমি আসলে জানতে চাইবো যে গুরু, ওই সময় আপনি যে এই জিনিসগুলো বিশ্লেষণ করছেন তার অধিকাংশ মাইন্ডেড। আমি মার্কসেরও অনেক জায়গায় প্রচণ্ড সমালোচক,
অধিকাংশই খুব দারুণভাবে ফলে গেছে। সো আপনি এখন এসে আবার বলেন তো যে এই যুগে, এই যে টেকনোলজির যুগ, হ্যান ত্যান, আমরা একটা বলেন তো 2200 সালে দুনিয়ার কি হবে, চলেন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। দারুণ, এই টপিকটা ভালো। গ্রেট গ্রেট গ্রেট। আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। ফাইজ ভাই, র্যাপিড ফায়ার রাউন্ডে আপনার জন্য প্রথম শব্দ চাঁদ, সৈয়দ ওয়ালিউল্লাহ, নদী, জীবনানন্দ দাশ, পাখি, মুস্তফা আলী, কেন জানি আমি যাই না। গাছ, আমাদের কাছে হচ্ছে দেবেন শর্মার কথা মনে হয়। দ্বিজেন শর্মা, হ্যাঁ, বই, সরি, বই সৈয়দ মুস্তফা আলী, রাত, রবীন্দ্রনাথ ঠাকুর, সকাল, রবিশঙ্কর, বৃষ্টি, জীবনানন্দ দাশ, স্বপ্ন, ফ্রয়েড, আলো, আইনস্টাইন, মার্কেস, জাদু বাস্তবতা, গল্পের শরীর, হুমায়ুন আহমেদ, নারীর শরীর, ক্লিওপেট্রা, মোক্ষ, মুখ্য বুদ্ধ, অভাব, নজরুল, হ্যাঁ, যন্ত্রণা, কায়েস আহমেদ, দূরত্ব, তারাপদ রায়, ভাষা, কমল কুমার। ভাষা, ভাষা বললে কমল কুমার, এটা ভালো answer। উপমা, এই মুহূর্তে আসলে কিছু মাথায় আসছে পিতৃত্ব, তো এই মুহূর্তে মাথায় আসছে। সংকটে পড়ে গেলেন পিতৃত্বের সামনে। হ্যাঁ, পিতৃত্ব। হৃদয়, আইয়ুব বাচ্চু, আর যৌনতা, আবারও ফ্রয়েড, দৃশ্যকল্প, আবারও জীবনানন্দ, পরিবার, পরিবার, অ্যাঙ্গেলস, প্রেমিকা, নাম বলা যাবে না। নাম বলা যাবে না। এক বড় আপ, আমার চিরকালের ক্লাস, অনেকেই জানে। ফুল, 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 দুতরা, স্বপ্নের শহর, প্যারিস, গ্রাম, নাই, বৃদ্ধ, বদরুদ্দিন ওমর, সত্য, কালিল জিব্রান। যা বলতে চাই জোরে সবাইকে, জোরে বলতে চাই না কিছু, একটা ওজনদার কথা যা সবাইকে বলতে চান। আপনারা ভালো লোক না। সৈয়দ ফায়েজ আহমেদ, শিশুর মতো সরল। আপনারা ভালো লোক না, উনি শিশুর মতো সরল। ফায়েজ ভাই, অনেক ধন্যবাদ। আপনাদের খেক খেক করে এসে আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম সাহিত্যিক সৈয়দ ফায়েজ আহমেদের সঙ্গে। দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।